নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি একটি নতুন গ্রাম বাংলার ভৌতিক কাহিনী। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে আমাদের অনুরোধ আজকের গল্পটি থেকে আপনাকে বিরত থাকতে। আমাদের আজকের কাহিনী লেখিকা রাজেশ্বরী রায়ের কলমে লিপসা। শুরু হচ্ছে লিপসা। চুপচাপ নিশীথে হেঁটে যায় সন্ধে, চুল ছেড়ে হাঁটু নিচে রজনীর গন্ধে। মন যায় মিটে আর চোখ হয় অন্ধ, মরদেরা ঘরে থাকে কাজবাজ বন্ধ, কাজবাজ বন্ধ, কাজবাজ বন্ধ। কিরে সেগো মারানি, তোর পেয়ারের বকুলের তো বিয়ে হয়ে গেল রে। তোর সাথে শোয়ার স্বপ্ন দেখালো, তোর মেরে খেলো, তারপর তোরই পোঙা মেরে পগার পার। আর পোঙা যা মারাটাই না মেরেছে সেগো। আমার হাল খুব জন্ডিস রে, আর বোধহয় কাউরে ভালোবাসতে পারবো না। বাবা, এত বড় ধাক্কা! তুই আগে বুঝিসনি বেদমালটা পাক্কা খান কি? বুঝলে কি আর সুরসুর করে এগোতাম ওদিকে? আমি তো ওরে ভালোবেসেছিলাম বল, সত্যি সত্যি ভালোবেসেছিলাম। ওর জন্য কি করিনি। শালা সকাল সকাল উঠে খেজুরের রস বাড়ি বাড়ি বিলিয়ে 2 পয়সা কামায় ওর জন্মদিনে সেলাই মেশিন কিনে দিয়েছিলাম। আর আজ সেই সেলাই মেশিনে অন্য কারোর সাথে বাচ্চা পয়দা করে তার কাঁথা সেলাই করবে। শালা সব বজ্জাত, সব বজ্জাত। দূরের গ্রামে ব্যঞ্জো বাজিয়ে গরুর গাড়ি করে ফিরতে ফিরতে নিজেদের জীবনের হাল হকিকত নিয়ে আলোচনায় মত্ত ছিল 2 বন্ধু, হারান আর জগাই। হারান হলো ছ্যাঁকা খাওয়া ছেলেটি, যে আজকে জীবনের সবচেয়ে বড় ধাক্কাখানা খেয়েছে। ভাবছেন কি? তাহলে বলি শুনুন। হারান আর জগাই সুলেমানের ব্যঞ্জো দলে খুব বেশি দিন নাম লেখায়নি। এর ফলে তাদের বিভিন্ন জায়গায় বাজাতে যেতে হয়। বকুল ছিল হারানের পুরনো প্রেম, তাও পুরনো বেশি দিন নয়। ওই শেষবার যখন শহরে পরীক্ষা দিয়ে কাট অফ ক্লিয়ার করতে পারল না হারান, তখনই একেবারে সেই মোক্ষম দিনেই ওর পেয়ারের বকুল অন্য গাছে ফুল হয়ে গেড়ে বসল। বকুলের বাড়ির অবস্থাও ভালো না। সেও চেয়েছিল একটা ঠিকঠাক সম্বল ছেলের পরিবারে গিয়ে উঠতে। তার ডাগর ডাগর চেহারা, হরিণ চোখ আর উদ্ধত যৌবনের উপর অঢেল ভরসা ছিল। তাই সে জানত শালা বিয়ে করলে ভালো পাত্রই করবে। তবে হারানের মতো হাবহাতে ছেলের সঙ্গেও সম্পর্ক রেখেছিল সে। আপাতত সেগুলো বাদের খাতায় দেওয়া যেতে পারে। এগুলোকে ভুল বলে চালানোটা খুব একটা কঠিন কাজ নয়। হারান তার সাথে শরীরী সম্পর্ক খুব একটা রাখতে পারেনি। শুধু কোমরের ভেলকি আর চিবুকের চাতুর যে অবাক হয়ে তাকিয়ে থাকত, আর বুক ভরা বিশ্বাস ছিল একদিন এই শরীরটা তার হবেই হবে। তার আগে না হয় মনটাকে গড়ে পিঠে ভালোবাসা যাক। আর সেই মন থাক, সেসব কথা। তো দীর্ঘ বেশ কয়েকদিন ধরে সেই বকুলের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না হারানের। ফলে তার জানা ছিল না কবে কোথায় বকুলের বিয়ে হচ্ছে। আজ যখন সে ব্যঞ্জো বাজাতে বাজাতে গিয়ে উপস্থিত হয়েছে বিয়ের আসরে, তখনই তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তার সাধের প্রেমিকা, তার প্রিয় মানুষটার বিয়ের ব্যঞ্জো সে নিজেই বাজাচ্ছে নাকি? বিয়ে যে মাঠে হচ্ছে সেই মাঠের বাইরে
বকুলের নামটা দেখে তার এই সন্দেহ হয়েছিল। তারপর যখন উঁকি মেরে বউয়ের ঘরের দিকে তাকালো, তখন তার যাচ্ছে তাই অবস্থা। চোখে জল চলে এলো অজান্তেই। তার বকুল তোতনের ডেকোরেটার্স দোকান থেকে ভাড়া করা সিংহাসনে বসে দিব্যি বউ সেজেছে। তার গায়ে লাল পেড়ে শাড়ি আর বউ বউ সাজ দেখে বুকে ব্যাপক হিট খেয়েছিল হারান। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে গেছে। এমন সময় দুনিয়ার বজ্জাত সৃষ্টি হিসেবে তৈরি বকুলের কিছু বন্ধু তাকে দেখতে পেল। এই এই এটা বকুলের পেছনে পড়েছিল না? হ্যাঁ, আরে তাই তো। আরে বকুল থেকে খেদিয়ে দিয়েছিল রে। তাহলে এখানে এই পোশাক পরে কি করছে? আরে বাস, ব্যঞ্জোর দলের লোক মনে হয়। আর অপমান নিতে পারছিল না সে। মনে হচ্ছিল উড়ে গিয়ে ওই দুটো মেয়ের নাকে সপাটে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। হায় ঈশ্বর, এ কোন পরীক্ষায় ফেললে তুমি হারানকে? এর চাইতে চাকরির পরীক্ষার সুদ কষার অঙ্ক ঢের সহজ ছিল। তারপরে জগাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে হারান। সুলেমান তো তাদের গুষ্টি তুলে খিস্তি করছিল। ওরা নিজেদের পাওনা টাকা ফিরিয়ে দিয়ে গাড়ি ধরেছে। আর তারপর বুকে পাথর বেঁধে হারান বাড়ি ফিরছে। সাথে জগাই ওই বকুলকে যাচ্ছে তাই গালাগাল দিয়ে যাচ্ছে। বিশ্রী এক পৃথিবীর বুকে এখনো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ওদের গাড়িটা। রাস্তার অবস্থা খুব খারাপ। ধুঁকতে ধুঁকতে গাড়ি চলছে। আস্তে আস্তে রাত বেড়েছে। ব্যঞ্জোর দলের সঙ্গে ফিরলে গাড়ি করে ফেরা যেত। না না, আগে ভাগে বেরিয়ে এসেছে এই ভালো। কি দরকার ওই রকম বিয়ে বাড়িতে বেশিক্ষণ থাকার? জগাই ফোড়ন কাটে। বুঝলি হারান, দু একখান মাংসের পকোড়া খেয়ে এলে পারতুম। চুপ হারাম চাতা, এদিকে আমার ঝাঁট জ্বলছে, ওইদিকে শালা খাওয়ার কথা। আরে বাল, মজা করি রে বান্টু। দুই বন্ধু গাড়ির পেছনে পা দুলিয়ে বসেছিল। হঠাৎ ওদের মনে হলো ক্ষেতের ধারে ওই দূরে কিছু যেন একটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলে ভয় লেগে যায়। একটা সাদা শাড়ি পরা কেউ যেন দাঁড়িয়ে আছে ক্ষেতের ধারে। হারান বলে ওঠে, এ জগাই, ওই তো কি রে? জগাই একটু অন্যমনস্ক ছিল। সে চোখ কচলে বলল, কোথায় কি? আরে পান্টু, ওই যে ডান দিকে, ওই যে ক্ষেতের ধারে। মাটির ঘ্রাণ বুক ভরে টেনে নিয়ে আরেকবার বড় বড় চোখ করে সেদিকে তাকালো জগাই। আরে, এ তো সত্যি সত্যি কেউ দাঁড়িয়ে আছে বলেই মনে হচ্ছে। জগাই বলল, কাকতারুয়া নাকি? সেই রে, কাকতারুয়া তো বকুলের বিয়ে উপলক্ষে শাড়ি উপহার পেয়েছে, তাই না? সত্য সব বালবাজারি কথা বা। তাহলে ওটা কি? ওদের গরুর গাড়ি আরো ধাবমান হচ্ছে সেই অদ্ভুত দর্শন আগন্তুকের দিকে। অদ্ভুত লাগছে বটে। এটা কি কোনো মানুষ, নাকি কোন অপার্থিব বস্তু এভাবে রাত্রির বেলা ক্ষেতের ধারে দাঁড়িয়ে থাকবে সে বিষয়ে ভেবে পেল না ওরা। ক্রমশ ওদের গাড়ি পৌঁছে যাচ্ছে সেই অবয়বের কাছে। হারান এবার গাড়োয়ানকে জিজ্ঞেস করল, এই শুনছো, আলের ওদিকে ওটা কি দাঁড়িয়ে আছে গো? গাড়োয়ান কোনো জবাব দেয় না। নিঃশব্দে গাড়ি চালিয়ে যেতে থাকে। জগাই রাগ করে। সে এবার একটু ঝাঁঝিয়ে জিজ্ঞেস করে, কানে কি গুঁজে আছো নাকি? একটা কথা জিজ্ঞেস করি, শুনতে পাও না? গাড়োয়ান নিশ্চুপ। সে চুপচাপ এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। জগাইয়ের এবার একটু সন্দেহ হলো। সে হারানকে বলল, এইটা কোন রাস্তায় এলাম বল দেখি, এত চেনা চেনা ঠেকছে না। হারান এবার বকুলের শোক ভুলে অন্য কিছু প্রথমবারের জন্য ভাবে। সে বলে, হ্যাঁ রে, তাই তো,
এটা কোথায় যাচ্ছি রে আমরা? জগাই এবার চিৎকার করে বলে, এই শুয়োরের বাচ্চা, দাঁড়া দাঁড়া বলছি, আজ তোর গাঁড় ভাঙবো বাঞ্চোদ। কোথায় নিয়ে এলি আমাদের? এ কি, এরকম বেয়াদব ফাজিল মানুষ ওরা দুই বন্ধু কোশমিনকালে কখনো দেখেনি। সে এক মনে গাড়ি চালিয়েই যাচ্ছে, কোনো সারা শব্দ নেই, যেন পৃথিবীর সবচাইতে কঠিন সমস্যাতেও তার কেশাগ্র অটুট থাকে, এমনই তার হালচাল। তুই গাড়ি থামাবি নাকি থামবি না, বল বেটি। হারান এবার ভয় পেয়ে বলে ওঠে, এই জগাই, এই ওই জিনিসটা আরো এগিয়ে আসছে তো রে। ভিজে গেল, প্যান্ট ভিজে গেল, শালা ছেলে হয়ে ভিজিয়ে ফেলিস কেন এত? এই শুয়োর চালক, তুই দাঁড়াবি? গাড়োয়ান দাঁড়ায় না। ওরা এবার প্রথমবার তাকে একটু ভালো করে দেখে। সাধারণ গরুর গাড়ির চালকের থেকে সে সামান্য আলাদা। তার মাথায় একখান বাঁশের টুপি রয়েছে, বেশ সুন্দর নকশা করা টুপি। বোধহয় শহরের বাবুর থেকে ঝেপে নেওয়া মাল। গায়ে একটা হলুদ ছেঁড়া গেঞ্জি, যার ফাঁকতালে চুল সমৃদ্ধ বগল উকি মারে। পরনে একখানি হাফ প্যান্ট, যা হাটে 150 টাকায় দুটো পাওয়া যায়। বয়স খুব বেশি হলে 40 হবে। তো এমন একটা মানুষের থেকে খুব কঠিন কিছু আশা করে না হারানার জগাই। পয়সা পাবে, ওদের বাড়ি ছেড়ে দেবে, ব্যাস। সেই মানুষটা হঠাৎ এরকম চরিত্রের অধিকারী হয়ে উঠলে রাতের অন্ধকারে ওদের ভয় তো লাগবেই। তবে জগাই বেশ সাহসী। আরও বেশ কিছু খিস্তি খামারির শেষে সেবার নিজে গাড়ি থেকে লাফ মারবে বলে সিদ্ধান্ত নিল। ওরা গাড়োয়ানের চোখের দিকে লক্ষ্য করলে বুঝতে পারত এই গাড়োয়ান কোনো সাধারণ মানুষ নয়। এর চোখ রক্তবর্ণ, ভুরুহীন মুখটা বড্ড ভয়ানক। ভাবলে সেন চোখ মুখে অনায়াসেই যে কারোর মনে ভয় সঞ্চার করতে পারে দিনের আলোয়। এগুলো গরুর পা নাকি লেওড়া? অত্যক্তি করে ওঠে জগাই। তার চোখ মুখ বিস্ময়ের সীমা ছুঁয়ে অতিক্রম করে ডিগবাজি খাচ্ছে। কারণ গাড়োয়ান যে স্পিডে গাড়ি চালাচ্ছে তাতে আরেকটু হলেই তারা কলকাতা পৌঁছে যাবে হয়তো। গরুগুলো যেন জান প্রাণ লাগিয়ে নিজেদের সর্বোচ্চ গতিবেগকে হারিয়ে এগিয়ে চলেছে। হারান কাঁদো কাঁদো কণ্ঠে বলল, খুব খারাপ কিছু হতে চলেছে রে ভাই, খুব খারাপ কিছু হতে চলেছে। জগাই আর উত্তর দিতে পারে না। সে বুঝতে পারছে তারা একটা অতিলৌকিক থাবার অন্তর্গত হয়েছে, কিন্তু কিভাবে কি হচ্ছে সেটার জন্যে আরেকটু অপেক্ষা তাদের করতেই হবে। জগাই চুপ করে মাটির দিকে তাকিয়ে থাকে। হয়তো আর কয়েক মুহূর্ত বাদে সেই সাদা মূর্তি তাদের সামনে আসবে। প্রায় প্রায় চলে এসেছে। গাড়ির গতিবেগ কমছে, তার মানে এই বস্তুর সামনে দাঁড় করানোটাই এই গাড়ির আসল লক্ষ্য। জগাইয়ের হাত শক্ত করে ধরে থাকে হারান। তার ডর লাগে বড্ড। রাতের চাঁদোয়া ফুরে চাঁদের আলো ম্রিয়মান হয়ে গেছে। নিশ্ছিদ্র অন্ধকারে দুই বন্ধু জড়িয়েছে এক অলৌকিক জালে। অজানা পথ, অচেনা চালক, আর সামনে অদেখা এক বস্তু। এটা কি, কোনো মানুষ নাকি? গাড়ি ধীরে ধীরে থামল ঠিক সেই মূর্তির সামনে। হারান ভয় কাঁপছে গাড়ির ভেতর। জগাই লাফ মেরে নামল গাড়ি থেকে। সাদা মূর্তিটা এখনো তাদের সামনে দাঁড়িয়ে, তার মুখ সাদা আঁচল দিয়ে ঢাকা। জগাই ভাবল দৌড়ে পালাবে যেদিকে দু চোখ যায়, কিন্তু তার সামনে অসীম সাম্রাজ্য জুড়ে শুধু ক্ষেত আর ক্ষেত। একেতেই অজানা জায়গা, তার উপরে রাত। উল্টো দিকে হারান তখন কাঁপছে,
আস্তে আস্তে সেই গাড়োয়ান গাড়ি থেকে নামলো। জগাই কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। এদিকে ঘোমটা পড়া মহিলাও কোনো সারা শব্দ করছে না, শান্তভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ক্ষেতের সম্মুখে। শালা কি যে হচ্ছে কিছু বুঝে ওঠা যাচ্ছে না। আস্তে আস্তে গাড়ির সামনে থেকে গাড়োয়ান এসে দাঁড়ালো ওদের সামনে। সে এবার ওই মূর্তির দিকে ফিরে বলল, নে নে বোন, তোর জন্যই দুটো ধরে এনেছি, দেখ তো এরাই কিনা। জগাই বিস্মিত চোখে তাকিয়ে রইল গাড়োয়ানের দিকে। ধরে এনেছি মানে? কি বলতে চাইছে এই লোকটা? ভয়ে গলা শুকিয়ে এলো তার। কিছু একটা চিৎকার করে বলতে ইচ্ছে হলেও বলতে পারল না। ওদিকে হারান ততক্ষণে জড় পদার্থ হয়ে গেছে। আস্তে আস্তে সময়ের সবচাইতে ধীর কাটার বেগে ঘোমটা সরালো সেই নারী। অন্ধকার চারিদিক, খুব একটা ভালো দেখা যায় না। কিপটে চাঁদ আলো দিতে অপারগ হলেও গাড়োয়ান হাতে একখানা হ্যারিকেন তুলে ধরল এইবার, আর তাতেই ফুটে উঠল এক অতি সাধারণ মুখ। একটা মেয়ে, ফ্যাকাশে মুখ, কিন্তু অতি সপ্রতিভ তার মুখাবয়ব। ঠোঁট হালকা সাদাটে, নাকের উপর বরফকুচি, আর মাথাখানা এখনো নিচু করে আছে। হারান বুকে হাত দিয়ে এখনো গাড়িতে বসে। জগাই এখনো কিছুর অপেক্ষায় ঠাঁই দাঁড়িয়ে আছে, আর তার বগলে বোধহয় একটা ছোট্ট শিশু। তার সারা গায়ের রোমকু এমনিতেই শিহরিত হয়ে আছে। ভীষণ উত্তেজনা সৃষ্টি হচ্ছে তার মনে। এইবার আস্তে আস্তে মাথা তুলে দপ করে চোখটা খুলল সেই মহিলা। তার চোখের ভেতর ওগুলো কি? একগুচ্ছ কালো কালো পোকা কিলবিল করে সেখান থেকে বেরিয়ে আসছে। চোখ বেয়ে রক্ত ঝরছে অনবরত। সেই পোকাগুলো কিলবিল করে হেঁটে হেঁটে দুটো পথ ধরছে। একদল যাচ্ছে গাড়ির দিকে, যেখানে হারান বসে এখনো কাঁপছে, আর আরেক দল যাচ্ছে জগাইয়ের দিকে। জগাই ভীষণ ভয় পেয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। পালাবে, দৌড়াবে, কিন্তু কোথায়, কত দূর? এখনো সেই মেয়েটির চোখ থেকে বেরিয়ে আসছে রাশি রাশি পোকামাকড়। তারা সবাই হিংস্র, মাংসাশী। মেয়েটা কোনো কথা বলে না, নড়েও না, চড়েও না, কিন্তু তার মুখে যেন এক পৈশাচিক লালসা ফুটে উঠছে আস্তে আস্তে। পোকাগুলো ক্রমশ হারানের দিকে পৌঁছালো। সেই দুর্বল ছেলেটার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই আর। পোকাগুলো একে একে তার পায়ের ভেতরে ঢুকে গেল। তারপর কিলবিল করতে করতে তার শিরা উপশিরা বেয়ে পৌঁছালো উপরের দিকে। হারান চিৎকার করে উঠল। পোকাগুলো প্রচণ্ড গতিশীল। তাদের চলাফেরা যেন শরীর দুমড়ে মুছড়ে দেয়। কয়েকটা বুক ফুঁড়ে বেরিয়ে এলো রক্ত সমেত, আর কয়েকটা হারানের চোখ, মাথা, কান ফুঁড়ে বেরিয়ে এলো। ধপাস করে পড়ে গেল সে, আর একটাও শব্দ করতে পারল না। ধীরে ধীরে তার মুখমণ্ডলের প্রতিটি অংশ, প্রতিটি কণার উপর কিলবিল করে শত সহস্র পোকা জড়ো হলো। আজ যে তাদের বনভোজন, আর সেই সমস্ত পোকার মাধ্যমে শোষণ করছে আসলে দূরে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা। এই মেয়ে কে? জগাই ভাবতে থাকে। তার প্রিয় বন্ধু হারান যে আর এই পৃথিবীতে নেই, সে সম্পর্কে কোনো দ্বিধা নেই। কিন্তু পোকাগুলো আস্তে আস্তে যেন তার দিকেও এগিয়ে আসছে, কিন্তু জগাইয়ের দিকে তারা
বড্ড ধীরে ধীরে আসছে। কেন এমন বিভেদ কেন? এইবার হয়তো সে আসল কারণ বুঝতে পারল। কারণ জগাইকে খোদ স্বীকার করবে স্বয়ং এই নারী। তার চোখ জলজল করছে, ধীরে ধীরে লকলকে জিভ বেরিয়ে আসে মুখ গহ্বর থেকে। জগাই প্রমাদ গুণে 1, 2, 3। ব্যাস, রাত্রির বুক চিরে এক প্রবল চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে জানান দেয় সে এসেছে। মরদেরা সাবধান, সে এসে গেছে। আর কতদিন এভাবে ঘরে বসে থাকবে? এবার একটু বের হও দেখি, এখনো তো আলো আছে। প্রমীলা শহরের মেয়ে হলেও তার বিয়ে হয়েছে এই দূর গাঁয়ে। গাঁয়ে তার মানাতে বিশেষ কষ্ট যদিও হয়নি, কারণ শহরে থাকলেও খুব একটা ভালো পরিবেশে সে কখনোই থাকেনি। তার মা বাবার পাশাপাশি 2 ভাই আর একরাশ দারিদ্র নিয়ে সংসার ছিল। এখানে লোক কমে শুধু স্বামী হয়েছে, কিন্তু দারিদ্র, খাদ্যকষ্ট একই রয়েছে। তার স্বামী পরাশর কাজ করে একটি প্লাস্টিকের কারখানায়। দিন রাত সেখানে কাজ করতে হতো তাকে 2 পয়সা রোজগারের জন্য। আর প্রমীলা আর 5টা মেয়ের মতো সেলাই মেশিনে ঝড় তুলে যতটা যা সম্ভব জোগাড় করার চেষ্টা করত। কিন্তু এখন তার কাঁধেই যেন সংসারের ভার। ও, আপনাদের তো ওই ব্যাপারটা বলাই হয়নি। সে এসেছে, সে এসে গেছে গ্রামের মধ্যে, ঘোরাফেরা করছে চারিদিকে। কখনো গাছে বসে অপেক্ষা করছে, কখনো বা পচা পুকুরের ভেতর থেকে হাত বাড়িয়ে ডাকছে, কখনো বা দূরে ক্ষেতের মাঝে দাঁড়িয়ে রয়েছে। সে যে কে, কেন বা এসেছে, গাঁয়ের মধ্যে আজ অবধি কেউ তা জানে না। তবে সে যে ভালো কিছু নয় সে সম্পর্কে এদের সকলের জ্ঞান একেবারে প্রখর। সে একটি পিশাচ, ব্যাস, আর কিছু দরকার নেই। গত 2 মাসে হারান এবং জগাই দিয়ে যে মৃত্যু যাত্রার অভিষেক ঘটেছিল তার অন্ত এখনো হয়নি। এর মধ্যে 30টি ছেলে, যুবক, প্রৌঢ় উধাও হয়ে গেছেন কিংবা মারা গেছেন। যারা উধাও হয়ে গেছেন বলে জানা গেছে, খুঁজলে তাদেরও মৃতদেহ হয়তো পাওয়া যাবে। লোকেরা তাই আর রাতে যাতায়াত করে না। কেনই বা করবে? কোন সাহসে যাতায়াত করবে? সকলেরই তো মৃত্যুর ভয় আছে, তাই না? মৃত্যু যদি আপনার শিয়রে দাঁড়িয়ে উকি মারে আর আপনি সেই ইঙ্গিত না বুঝে সেদিকেই আরো এগিয়ে চলেন, তাহলে আখেরে ক্ষতি তো আপনারই। সবাই চোখ খোলা রেখে পথ চলে, কোথায় যে কে দাঁড়িয়ে আছে স্পষ্ট নয়। আজ থেকে 1 মাস আগে তো কেউ দেখতেই পায়নি সেই নারীকে, কিন্তু 1 মাস আগে এক সন্ধ্যায় যখন পাড়ার মোড়ল ভরত গোস্বামীর একমাত্র নাতি পতিতালয় থেকে ফিরছিল, সেই সময় এক অল্প বয়সী মেয়ে আড়াল থেকে দেখেছিল। মোড়লের নাতি বাড়ি তো ফেরেনি, কিন্তু সেই পতিতা মেয়েটি যা চাক্ষুষ দেখেছিল তাকে এখনো ভুলতে পারেনি। 2 জন মানুষ, না না, মানুষ নয়, বলুন ভূত। তারা ভয়ানক, তারা মানুষের মনে দাগ কেটে খুবলে খায়, বুকের উপর দিয়ে অক্লেশে দাঁত চালিয়ে দেয়, আর প্রত্যেকটি অঙ্গ কর্মর শব্দ করে খেয়ে ফেলতে পারে। ভয়, ভয় তারা সঞ্চার করতে চায় আপনার আমার মধ্যে। একজন নারী আরেকজন পুরুষ, যেন কোনো টিম ওয়ার্ক। সেই মেয়েটি তারপর গায়ে ফলাও করে জানিয়ে দেয় ওদের কীর্তিকলাপ। ব্যাস, এরপর থেকে আর কেউ কখনো দেখতে পায়নি ওদের। যারা দেখেছে তারা আর বাড়ি ফেরেনি ফিরবে বলেও। এমনই ভয়ঙ্কর তার সাক্ষাৎ। সকলে রাম নাম করে বেরোয় যাতে এই বিভীষিকার সাক্ষাৎ না পেতে হয়। বেরোবো বেরোবো, কাল বেরোবো, তুমি চিন্তা করো না।
আগে একটু আমার কাছে এসো। পরাশর কথা ঘোরানোর জন্য সবচাইতে সহজ অস্ত্র হিসেবে প্রেম ভালোবাসাকেই বেছে নেয়। কারখানার কাছে যাওয়া সে বন্ধ করেছে প্রায় 1 সপ্তাহ হলো। তার মনে খুব ভয়, যদি পাছে সেই অদেখা পিশাচিনী ঘাড়ে চেপে বসে, তাহলে তো আর রক্ষে নেই। প্রমীলা এসে তার কাছে বসে। পরাশরের মনে এখন ভালোবাসা করার কোনো ইচ্ছে বা শক্তি নেই, তবু ওই কথা ঘোরানোর তালে বলতেই হলো। প্রমীলা ধীরে ধীরে পরাশরের মাথায় হাত বুলিয়ে দেয়। তার ভুরুগুলো প্রমীলার দারুণ লাগে। এত সুন্দর ভুরু, এত সুন্দর চোখের পাতা। ইস, ছেলে হয়ে সব জিনিস এই বরটাই পেয়ে গেল। আর তার ভাগ্যে ভগবান এসব কিছুই দেয়নি। মন ভরে আদর করে বরকে। খাওয়া দাওয়া নিয়ে যত কষ্টই থাকুক না কেন, কখনো অসম্মান তো করেনি, কখনো দুটো বাজে কথা তো বলেনি। এই অনেক বড় পাওনা ওর। গ্রামের কাজ থেমে থাকে না। দিনের পর দিন, মাসের পর মাস ধরে যতই নরাধম যজ্ঞ লেগে থাকুক না কেন, মানুষকে ঠিক দিনের খাবার জোগাড়ে পথে নামতেই হয়। পাড়ার মোড়ে চায়ের দোকানে জটলা বাঁধে পুরনো বাংলা সিনেমা দেখার জন্য। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেবজিৎ, অঙ্কুশ এক মনে চায়ে বিস্কুট ডুবিয়ে নিজের যাবতীয় দুঃখ ভুলে ঘন্টার পর ঘন্টা আজগুবি মারধর দেখে যায় লোকগুলো। কেউ কেউ আবার বলে, ইস, কি জোরেই না মারছে ছেলেটাকে গো। দেখো দেখো বৌদিদের কেমন শয়তান, ঠিক ছেলেটার থেকে পয়সা নেবেই সংসারের নামে। এরকম নানান কথা চলতেই থাকে বাজার জুড়ে। সাবলীল ভঙ্গিতে সকলে গলাধকরণ করতে থাকে এক রাশ এলোপাথারি চর, ঘুষি, বেল্টের বাড়ি আর কলেজ প্রেম নিয়ে সাংসারিক ঝগড়া। কাজকর্ম সেরে ফেলা হয় সকাল সকাল। সন্ধে নামলেই সবাই যে যার বাড়িতে। আজ থেকে 4 মাস 2 দিন আগের কথা। সেদিন বিকেলে একটা কাজ থেকে ফিরছিল মাধব। মাধব দূর গায়ে তার বাবার মহাজনীর সুদ আনতে গিয়েছিল। ওদের একটা গাড়ি থাকা সত্ত্বেও মাধব বাসে করেই যাতায়াত করছিল, কারণ গাড়ির ইঞ্জিনে যে ভয়ানক সমস্যা হয়েছে তা সেই কিপটে বুড়ো কখনোই সারাবে না। সুদের কারবারে এখন একটু মন্দা চলছে, তাই এই সই। বগলে একখান ছাতা বাগিয়ে কাদা সামলে চপ্পলখানা এদিক ওদিক করে পথ চলছিল মাধব। পকেটে তার মোটা টাকা উঁকি দিচ্ছে। বাড়ি এখনো অনেকটা পথ বাকি। এমন সময় হঠাৎ তার সম্মুখে সে দেখতে পেল একটি মেয়েকে। হ্যাঁ, ঠিকই তো, চন্দনা, তার ছেলেবেলার ধুকপুকুনি উঠিয়ে দেওয়া সেই মেয়ে। ও কি, ওর কোলে কি বাচ্চা কাচ্চা আছে নাকি? বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে পাতলা পায়খানার আগে পেটের মতো করে। ঠিকই তো, ওর হাতে শাখা পলা, সেঁথিতে লাল রং, কোলে একটা বাচ্চা। অসম্ভব, অসম্ভব এমনটা হওয়া। কবে ওর বিয়ে হলো, কবে ওর বাচ্চা হলো, এসব কবে হলো? সে এড়িয়ে যেতে চেয়েছিল তাকে, কিন্তু চন্দনা তাকে এড়িয়ে গেল না। মিষ্টি করে ডাক দিয়ে বলল, এই এই মাধবদা, এই এই কি গো, শুনেও না শোনার ভান করছো নাকি? হ্যাঁ? ইস, ধরা পড়ে গেল মাধব। ঠিকই ধরেছে চন্দনা। তার মোটেও ইচ্ছা ছিল না চন্দনার সঙ্গে মাঝ রাস্তায় কথা বলার, তবুও নিজের অনিচ্ছা সত্ত্বেও ধরা পড়ে যাওয়া খরগোশের মতো সে বলল, ও তুই? দেখতে পাইনি রে, কেমন আছিস? আমি তো ভালোই আছি। তুমি তুমি কেমন আছো? আমি আছি আর কি। তা তোর কোলে বাচ্চা কার? কার? কি যে বলো, আমারই বাচ্চা তো। তো
তোর বিয়ে হয়ে গেছে? মুখটা কাঁচু মাচু করে বলল মাধব। চন্দনা হেসে বলল, হ্যাঁ তো, তুমি খেলে আমার বিয়েতে এসে, তারপর হুট করে কোথায় যে চলে গেলে। তাই? আমি এসেছিলাম? মনে নেই। ওই দেখো, তা তোমার খবর কি এখন? তুই তুই বিয়ে কেন করলি রে? আমি তো তোকে বিয়ে করতে চেয়েছিলাম। ধুস, আবার মজা করছো। মজা? মজা মনে হচ্ছে তোর? হ্যাঁ, তুই কি বুঝতিস না আমি তোকে কতটা ভালোবাসতাম? এই মাধবদা, তুমি কি বলছো বলো তো এসব? ভাং টাং খেয়েছো নাকি? ভাঙ? ভাঙ রে মাগি, আমার জীবনখানা ধ্বংস হয়ে গেল রে, ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। চন্দনা চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কিছু বুঝতে পারছে না। যে লোকটা ওর বিয়েতে এসে খেয়ে গেল, তারপর হঠাৎ করে উধাও হয়ে গিয়ে 2 বছর বাড়ি ফিরল না, তার মনে হঠাৎ চন্দনার প্রতি ভালোবাসা জাগলো কবে থেকে? কই, কখনো সে বুঝতে পারেনি তো। অবস্থা বেগতিক দেখে সে গম্ভীরভাবে বলল, ঠিক আছে, পথ ছাড়ো, আমি চলে যাচ্ছি। আমার এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। ওই দেখ, ওই দেখ তোর কেমন উড়ু উড়ু মন। কই যাবি রে? বরের কাছে যাবি? তার সোহাগ খাবি? খুব বড় ঢ্যামনা তোর বর, জানিস তুই? তুমি কিন্তু মুখ সামলে কথা বলে বলছি। তোর বালের বরের নামে যা ইচ্ছে তাই বলবো, বুঝলি? এই তুই শোন না, আমার সঙ্গে চল না, ওর চেয়ে বেশি ভালো রাখবো তোকে। আমার বাপের পয়সার অভাব আছে নাকি? চ চ চ, তোকে রানী বানিয়ে রাখবো। চ, গাড়ি বাড়ি সবই তো আছে। হ্যাঁ, বাচ্চাটাকে ফেলে দে পুকুরে, আমার সাথে চ চ। পথ ছাড়ো বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। তাই নাকি? চিৎকার করবি? কর কর, কিন্তু আমার সাথে চল। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। দুর্ভাগ্যবশত শুনশান মাঠে চন্দনার দুঃখ ভাগ করে নেওয়ার মতো আর কেউ ছিল না। সে চিৎকার করল বটে, কিন্তু কোনো একটা কুকুরও পর্যন্ত তার সমর্থনে এগিয়ে এলো না। আওয়াজগুলো ভাসতে ভাসতে বাঁশ গাছের গায়ে চাপা পড়ে গেল, আর জল জল করে উঠল মাধবের 2 চোখ। তার পকেট থেকে টাকা পয়সা পড়ে গেল মাটিতে। প্যান্টখানা এক লহমায় খুলে ফেলল জঙ্গলের মধ্যে। ছাতা উড়ে যাক, যে চুলোয় যেতে চায়, আগে চন্দনাকে হাসিল করতে হবে। চন্দনার কোলের বাচ্চা তখন ভয় পেয়ে কাঁদতে আরম্ভ করেছে। সে কি বিভৎস তার কান্না! চন্দনা তখনও চিৎকার করে, বাঁচাও, বাঁচাও। মাধব শয়তানি হাসি হেসে বলে, পালাও বাড়া, পালাও চন্দনা, তুমি পালাও। দেখি দেখি কদ্দূর পালাতে পারো। এই মাধব যেন এক মহাজনের বোকা বলদ ভব ঘুরে আধ পাগল ছেলেটি আর নেই। সে এখন একটা জলজ্যান্ত দানব তৈরি হয়ে গেছে। তার মোটা মোটা শক্ত হাত নেমে আসছে চন্দনার কোলের বাচ্চাটার উপর। চন্দনা পালানোর প্রচুর চেষ্টা করে, কিন্তু একটা পাথরের টিলার উপর ধাক্কা খেয়ে পড়ে যায়। ছিটকে পড়ে তার শিশু। মাধব একখানা ইট নিয়ে দৌড়ে দৌড়ে লাফ মেরে থেতলে দেয় বাচ্চাটার মাথা। 1 বার, 2 বার, 3 বার। বাচ্চাটার কান্নার শব্দ কাটা মুরগির মতো বুঝে আসে সময়ের ক্রমান্বয়ে। নিস্তেজ ধরহীন মুরগির মতো বাচ্চাকে দেখে বুক উড়ে যায় চন্দনার। সে আর একটাও আওয়াজ করতে পারে না, শুধু গোল গোল চোখ নিয়ে চেয়ে থাকে এক দৃষ্টে ওই ইটগুলোর উপর। তার কোনোটায় বাচ্চার চোখ,
কোনোটায় বাচ্চার সদ্য ওঠা দাঁতের ধ্বংসাবশেষ, আর কোনোটায় হয়তো বাচ্চার এক চিলতে হাসি লেগে আছে। ঠিক ধর থেকে বাকি দেহটা দেখে প্রচণ্ড কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কান্নাগুলো কোথায় যেন আকস্মিকতায় চাপা পড়ে গেল। চোখ ফেটে জল নামে না, বুক ফেটে কান্না বের হয় না। হাত দুটো কাঁপছে ভীষণভাবে, ঠোঁট দুটো নড়ছে ফরফর করে। বুকে হেঁটে বাচ্চার কাছে এগিয়ে যায় সে। বাবা, বাবা তুই ঠিক আছিস রে? এই 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 কথা বলছিস না কেন? কিন্তু তার মাঝপথে এসে দাঁড়ায় একটি 5 ফুট 8 ইঞ্চির প্রাপ্তবয়স্ক যুবক। তার চোখ এখন অনেকটা বুজে এসেছে। এখন শুধুই কামের নেশা, চন্দনাকে ছোঁয়ার নেশা, চন্দনার মধ্যে মিশে যাওয়ার নেশা। হঠাৎ করে খুব ভালো লাগছে যেন তার। আগে কখনো এতটা ভালো লেগেছিল কি? নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর খোঁজে মাধব। দক্ষিণ দিক থেকে মৃদু মৃদু হাওয়া এসে গায়ে লাগে। একটা বড় নিঃশ্বাস নিয়ে সে কাজে লেগে পড়ে। ফাঁকা জঙ্গল, কাদা পথ, চন্দনার গায়ে লেপটে গেছে ইতিমধ্যেই অনেকটা কাদা মাটি। তাতেই ক্ষতি কি? মিলনে একটু গ্রাম বাংলা ফিল আসবে বলে কথা। মাধব এখন এক দুর্দান্ত শয়তান বনে গেছে। মুহূর্ত কয়েক আগে যে সাধারণ ছেলেটা বাবার আদেশে সুদ আনতে দূর গাঁয়ে ছুটেছিল, সে এখন আর সেই বোকাশোকা ছেলেটা নেই। তার কুটিল মস্তিষ্ক তাকে জানান দেয়, এই ইটগুলো দিয়ে আরেকটু খেলা যাক, আরেকটু মজা করা যাক এই হারামি মেয়ে ছেলেটার সঙ্গে। তাই মাধব দুটো রক্ত মজ্জা মাখা ইট তুলে দেয় চন্দনার হাতে। তারপর মিষ্টি সুরে বলে, তুই যতক্ষণ এটা ধরে চুপটি করে থাকবি, ততক্ষণ তোর ছেলে তোর কোলেই থাকবে। একটু আওয়াজ করবি না, হ্যাঁ? চুপটি করে বসে থাক। চন্দনা এখন পাগল, চন্দনা এখন মাতাল। যে কোনো জড় পদার্থের চেয়েও অধিক জড়তা তার শরীরে। তার মন বিধবার সম্মানের চেয়েও অধিক ভঙ্গুর। তার চোখে জল নেই, সেখানে বিরাজ করছে মরুভূমির শুষ্কতা। চন্দনা মাধবের দিকে তাকিয়ে তার আজ্ঞাবহ কুকুরের মতো ইট দুটো জড়িয়ে শুয়ে পড়ে, আর এক মনে চুমু খেয়ে যায় ইট দুটিকে। মাধব এবার নগ্ন হয়, মনে মনে বলে, নাই বা পেলাম বদ্ধ ঘরে, নাই বা পেলাম খাটে, ভালোবাসা থাকলে পরে শুরু হয়ে যায় মাঠে। ভালোবাসা? এই মানুষটা এটাকে ভালোবাসা বলল? ঠিক কতটা কতটা নিচু সংকীর্ণ মানসিকতার অধিকারী হলে কেউ এটা বলতে পারে? এখন বেশ কিছুটা কাদা লেপটে গেছে মাধবের মুখে চোখে, থাইয়ে, কুচকিতে। চন্দনার দেহের উপর এখন সে উঠে পড়েছে। চন্দনা এখনো কোলে ছেলেকে নিয়ে রয়েছে ভেবে ইট আঁকড়ে জড়িয়ে ধরে থাকে। মাধবের অমানসিক অত্যাচার চলে সদ্য ভেঙে পড়া চন্দনার শরীরের উপর দিয়ে। কি নৃশংস অত্যাচার চালায় মাধব! মাঝে মাঝে জঙ্গলের কিছু পাখি ডেকে উঠলে সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক চায়, তারপর আবার শুরু করে পৈশাচিক অত্যাচার। চন্দনার শরীরের প্রতিটি হাড় না ভাঙা পর্যন্ত তার যেন শান্তি নেই। এক অপার্থিব সুখ, এক অমলিন দেহে ঝড় তুলে পাওয়া পৈশাচিক খুশি, এক অনাবিল আনন্দ যেন মাধবের প্রাণে খুশির জোয়ার এনে দেয়। দীর্ঘ সময় ধরে শরীরটাকে পিষে ফেলার পর শেষে থামে মাধব। থরথর করে তখনও কাঁপছে ওই মেয়েটির দেহ। মায়া দরদি একটা লোকও
এই দুঃসময় এই পথ দিয়ে গেল না? ভুল করেও কোনো মানুষ পথ ভুলে চলে এলো না? বিকেল তখন বিদায় বেলায় উঁকি দিতে থাকে গাছের ফাঁক দিয়ে, আর নদীর বুকে ডুবে যায় দিনের শেষ অস্তিত্ব। এইবার মশা গিজগিজ করছে। মাধবের মুখে, গায়ে, হাত পায়ে তারা ফুটিয়ে চলেছে বিষ দাঁত। মাধবের সম্বিত ফেরে। সেবার উঠে পড়ে চন্দনার উপর থেকে, ওর নাকের সামনে হাত দিয়ে দেখে নিঃশ্বাস চলছে কিনা। অনেকক্ষণ চেষ্টা করে। কিছুক্ষণ আগেও চন্দনা নড়ছিল কাটা পাঠার মতো, আর বিড়বিড় করে কিছু বলে চলছিল ইটগুলো আঁকড়ে ধরে। কিন্তু এখন তার যাবতীয় কথাবার্তা স্থগিত হয়েছে। সে পৃথিবীর সবচাইতে বৃহৎ আঙুল দিয়ে তার ঠোঁটের উপর চাপিয়ে রেখেছে, যেন নিস্তরঙ্গ, নিস্পন্দ, মাঝরাতের নিশ্চুপ পৃথিবীর মতো সে নিস্তেজ। চন্দনা মৃত। মাধব যেন অবাক হয়ে যায়। কয়েক তারা নোট মাটিতে পড়েছিল, সেগুলো কোনো মতে পকেটে ঢুকিয়ে নেয়। মনে পড়ে যায় জেলের কথা, পুলিশের কথা। কোমরে দড়ি পরিয়ে আগের হপ্তায় রাকেশকে বেধড়ক মারতে মারতে নিয়ে গিয়েছিল থানায়। সে কথা এখন মনে পড়লে গা শিউড়ে ওঠে তার। ঠিকই তো, জেল হতে পারে তার, তারপর বেধড়ক মারধর। বাবাও এক চুল ভুল করবে না পিঠে লাঠি ভাঙতে। কি করে এখন মাধব? কি করা উচিত তার? ভয় পেয়ে মাধব জ্ঞান শূন্যের মতো ছুটতে লাগলো বাড়ির দিকে। ঘুরে চন্দনার দিকে তাকালো না। তাকালে দেখতে পেত চন্দনার স্থির দৃষ্টি মাধবের দিকে এখনো জাজল্যমান। মৃত ওই চোখ দুটোয় বিভৎস ঘৃণা, রাগ, বিদ্বেষ ভরে রয়েছে। আর সম্বল দুটো ইট বোধ হয় এখনো একইভাবে জড়িয়ে রয়েছে বুকে, যার প্রতিটি কণায় এখনো স্মৃতি বহন করছে তার কোলের ছোট্ট শিশু। এই অমানবিক ঘটনা কালের বেগে চাপা পড়ে যায় ওই জঙ্গলেই। মাধবের বাবার ম্যাজিকে সেই দিনের জঙ্গলের ধর্ষক কোনো দিনও ধরা পড়ে না। একটা সাক্ষী নেই, একটা প্রমাণ নেই, কিচ্ছু নেই করার মতো। যাও বা কিছু আঙুলের ছাপ, চুলের স্যাম্পেল পাওয়া গিয়েছিল, সেগুলো গঙ্গার বুকে বয়ে গেছে ক্ষমতার দৌলতে। মাধব সেদিন ঘামে ভিজতে ভিজতে বাড়ি পৌঁছে বাবার পায়ে পড়ে খুব কেঁদেছিল। তার চোখের জলে মহাজনের পা ধুয়ে গিয়েছিল প্রায়। একরাশ দুঃখ দিয়ে ভাসিয়ে বাবাকে বলেছিল সব কথা। কি মারাত্মক সর্বনাশ সে করে ফেলেছে সুকান্তর বোনের। সুকান্ত এই গাঁয়ের সরকারি স্কুলের বাংলার মাস্টার। গাঁয়ের ছেলে চাকরি পেয়ে গাঁয়ে যাতে থাকতে পারে সে বিষয়ে দেখেছিলেন মহাজন। কিছু রাজনৈতিক ক্ষমতা লাগিয়ে গ্রামেই তার চাকরি হয়ে যায়। তার ফলে খুব খুশি হয়েছিল সুকান্ত। অনেক ধন্যবাদও জানিয়েছিল মহাজনকে। একলা ছেলেটা ছোটবেলা থেকে বোনকে মানুষ করে একটা ভালো ঘরে বিয়ে দিয়েছিল, কিন্তু ঈশ্বরের বোধহয় তা সহ্য হলো না। তাই সে পাঠিয়ে দিয়েছিল তাদের জীবনে মাধবের মতো একটি অসুস্থ পিশাচকে। মজার কথা, মাধব এবং সুকান্ত দুই বন্ধু ছিল এককালে। মাধবের মাথার হালকা সমস্যার কারণে কোনো ভালো বন্ধু না থাকায় সুকান্ত তাকে ভাইয়ের মতো দেখত। মাধব কখনো বিন্দুমাত্র বোঝায়নি তার মনের কথা। সে মাঝে মধ্যে সব ভুলে যেত, মাঝে মধ্যে অমানুষের মতো পাগল হয়ে যেত, আবার মাঝে মধ্যে কোথায় কোথায় হারিয়ে যেত। তবে সেই ছেলেকে একমাত্র সুকান্ত সামলাতে পারত। মাধবের বাবা ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় দিন কাটাতেন। শেষমেশ সুকান্তর কথা শুনে ব্যবসার কিছু দায়িত্ব অর্পণ করেন ছেলের হাতে। আর তারপর থেকে ছেলে
একটু আধটু সুস্থ হতে শুরু করেছিল। কিন্তু এখন কি হবে? মহাজন সুধীর সমাদ্দার কিভাবে বাঁচাবেন ছেলেকে এই মহা বিপদের হাত থেকে? মাধব ভেবেছিল বাবা এ খবর পেলে তাকে মেরেই ফেলবে, কিন্তু আদতে তেমনটা হয়নি। বাবা তাকে বাঁচিয়েছে, তাকে পাঠিয়ে দিয়েছে এমন একটা জায়গায় যে জায়গার খবর স্বয়ং মাধব নিজেও জানে না। ত্রিপুরার এক দূর গাঁয়ে মাধবকে পাঠিয়ে দিয়ে এখানের ব্যাপারটার একটা বন্দোবস্ত করেছিলেন ভদ্রলোক। ধর্ষণের দিন সন্ধ্যায় এক মহিলা চন্দনার দেহ উদ্ধার করে। তিনি কাঠ আনতে জঙ্গলের পথে গেলে দেখতে পান চন্দনা আর তার ছেলের কাটা দেহ। ভয়ে চিৎকার করে গ্রামবাসীকে জড়ো করলে পুলিশ কেচ্ছা হয়। সুকান্ত সেই রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ফলে চন্দনা, তার বাচ্চা আর সুকান্ত কেউ কখনোই ভালো করে বিদায় পায়নি এই পৃথিবী থেকে। এই কেসটা খবরের কাগজে ছোট করে বের হয়েছিল। বেশ কিছু খবরের চ্যানেলে এই শিরোনাম নিয়ে কথাবার্তাও হয়েছিল। কিন্তু শেষমেশ আর 5টা ধর্ষণের মতো এই ঘটনাও মানুষের স্মৃতির ডাস্টবিনে পৌঁছে যায়। শত শত গলা ফাটানো, শত শত চিৎকার চেঁচামেচি রূপ নেয়। ধুস, আর কিচ্ছু হবে না, রোজ এরকম কত হয়। যাই হোক, সুধীর সমাদ্দার ভাবেন ছেলেকে তিনি বাঁচাতে পেরেছেন এবং বেশ কিছু বছর বাদে আবার এখানে তাকে নিয়ে আসবেন। কিন্তু তিনি টের পাননি এই পৃথিবীতে সমস্ত অঙ্কের হিসেব মিটিয়ে তবেই যেতে হয়। ঠিক যেরকম সুদ ঠিকঠাক না দিলে তিনি কাউকে ছাড় দেন না। গরম পড়েছে বড্ড, আমায় একটু পাখা করতো। পরাশর সবেমাত্র স্নান করে এসে আবার ঘামে ভিজে গিয়ে বউ প্রমীলার কাছে মিষ্টি করে আবদার করে। পরাশর চুপটি করে বউয়ের কোলে মাথা রেখে বিকেলের সূর্যাস্ত দেখে। ধীরে ধীরে ওর চোখ বুজে আসে। প্রমীলা ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। এক আকাশ শান্তিতে নিজের দেহ ছেড়ে দেয় সে। পরাশর, ওই পরাশর, বাড়ি আছিস নাকি রে? পরাশরের ঘুম ভেঙে যায় সেই ডাক শুনে। বিকেল বেলায় আবার কি ডাকে? বউয়ের কোল ছেড়ে উঠে দরজা খুলে দেখে চায়ের দোকানে সারাক্ষণ হত্যে দিয়ে পড়ে থাকা ভবানী জেঠু দাঁড়িয়ে আছেন তার উঠোনে। চোখ ডোলে নিয়ে সে এগিয়ে যায় তার দিকে, বলে, ও জেঠু, আপনি? কি ব্যাপার, হঠাৎ আমার বাসায় এলেন যে? কোনো বিপদে পড়েছেন নাকি? বিপদ? গোটা গায়ে তো বিপদ লেগে আছে রে পরাশর। তুই অমূল্যকে চিনিস? অমূল্য? হ্যাঁ হ্যাঁ, চিনি তো অমূল্যকে। পরিমল কাকুর দ্বিতীয় পক্ষের 3 নম্বর ছেলে। কেন, কি হয়েছে তার? সে তো গতকাল থেকে নিখোঁজ ছিল। তুই তো বাড়ি থেকে বের হোস না, না হলে সেই খবর সকাল থেকে গোটা গ্রাম জেনে গেছে। তার দেহ পাওয়া গেছে আজ কিছুক্ষণ আগে। তাই? কোথায় গো? কোথায় আবার? তোর বাড়ির পেছনে। কথাটা শুনে পরাশরের পিঠ বরাবর একটা শীতল স্রোত বয়ে গেল। তার বাড়ির পেছনে? ভয়ে ঢেকুর তুলে সে বলল, কি, আমার বাড়ির পেছনে? হ্যাঁ রে হ্যাঁ, তোর বাড়ির পেছনে পাওয়া গেছে অমূল্যর দেহ। এই তো, বাইরে বেরিয়ে একটু দেখ কি অবস্থা হয়েছে ওর। সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ির পেছনে যায় সে। এদিকে মনে প্রবল ভয়, কি অবস্থায় দেখবে সে অমূল্যকে। মোটামুটি তার ঘর থেকে 30 গজ দূরে জঙ্গলের শুরুর দিকে পড়ে আছে অমূল্যর ক্ষত বিক্ষত দেহ। তার মাথা পড়ে আছে একদিকে, আর বাকি দেহটা পড়ে আছে আরেক দিকে। এই দুইয়ের মাঝে যে দূরত্ব রয়েছে তাকে ভরাট করার জন্যই বোধহয় পিশাচিনী সমস্ত নারী ভুঁড়ি একত্রিত করে ফেলে গেছে। সব মিলিয়ে দেখেই সঙ্গে সঙ্গে বমি করে দেওয়ার মতো অবস্থা। কিছুটা দূরত্ব রেখেই বডি দর্শন করল পরাশর।
ভবানী জেঠু প্রশ্ন করলেন, কি ব্যাপার বলতো? তোর বাড়ির পেছনে অমূল্যর বডি কেন পাওয়া গেল? বোধহয় এদিক দিয়ে যাচ্ছিল কোথাও। কোথায় আর যাবে? এদিকে আর বাড়ি ঘর কোথায়? জঙ্গলের দিকে যাওয়ারও তো কথা নয়, আর এদিকে তো ওর কেউ থাকেও না। এমন সময় প্রমীলা বেরিয়ে এসে উঁকি দিয়ে অমূল্যর অমন অবস্থা দেখে প্রায় অজ্ঞান হয়ে গেল। কাল বৈশাখীর মতো বমি বেরিয়ে এলো তার গলা থেকে। প্রায় 150 খানা ওয়াক তুলে গোটা গ্রাম ভাসানোর মতো বমি দেখে ভয় লাগলো পরাশরের। সে প্রমীলার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। চোখে মুখে জল দিয়েও শান্ত হতে পারল না প্রমীলা। তার চোখে ভয় আর বিষণ্ণতা গাঢ় হয়ে রয়েছে। এভাবে প্রথমবার মরা দেখল সে। পরাশর বউকে নিয়ে দৌড়ে ঘরে চলে গেল। আশেপাশে লোকজন দেখতে লাগলো ওদের। তবে তার থেকে অমূল্যর মরদেহ আরো বেশি জরুরি। পরাশর ঘরে গিয়ে বউয়ের সেবা করল। তারপর পাখা করতে করতে বউকে ঘুম পাড়ানোর চেষ্টা করল। প্রমীলার মুখটা ভয়ে শুকিয়ে গেছে। অমন একটা মৃতদেহ দেখে কার বা মাথা ঠিক থাকে? এই মরদেহ নিয়ে আর কাটা ছেঁড়া করতে ইচ্ছে হলো না পরাশরের। সে প্রমীলাকে ঘুম পাড়িয়ে দৌড় দিয়ে বেরিয়ে গেল বাইরে। এতক্ষণে পরিমলবাবু চলে এসেছেন স্পটে। এরকম একটা মার্ডার হওয়ায় পুলিশও এসেছে। কিন্তু সকলেই জানে এই খুন কে করেছে। কান্নাকাটি আর হল্লাহাটির মাঝেও সকলের মনে একটাই প্রশ্ন ভিড় করে রইল, অমূল্য কেন এসেছিল এদিকে? অমূল্যর দেহখানি গাড়ি করে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে। পরাশর নিজেও গেল। প্রথমে ভাবছিল যাওয়াটা উচিত হবে কিনা, কারণ বাড়িতে একলা প্রমীলা রয়েছে। তার মধ্যে অমন একটা দৃশ্য দেখে তার শরীরের অবস্থাও খারাপ। তবুও শেষমেশ ছেলেবেলার বন্ধুত্বের কথা ভেবে সে চলেই গেল। অপরদিকে পরাশরের ঘরে তখন চলছে এক অদ্ভুত দক্ষ যজ্ঞ। প্রমীলা পরাশরের প্রবল বাধ্য, শান্তশিষ্ট, নিবিড় অনুশাসনে বদ্ধ, সংসারী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতীর কাছাকাছি কিছু একটা তখন ব্যস্ত অমূল্যর দেওয়া সকল উপহার লুকিয়ে ফেলতে। আগে হ্যাঁ, অমূল্য গত বিকেলে যে তার কাছে এসেছিল সে কথা বোকা বলদ পরাশর বোঝার আগেই সবটা করতে হবে তাকে। পরাশর বোকা বলদ হলেও সে যাদের সঙ্গে রয়েছে তারা যদি এই ধারণা একবার তার মনে ঢুকিয়ে দেয়, তবে না না, কোনোভাবে ধরা পড়া চলবে না। হঠাৎ করে আরেকটা ভয় প্রবলভাবে ঝাঁকিয়ে দিল প্রমীলাকে। অমূল্য তার সঙ্গে এই বিছানায় দিন কাটিয়েছে। যখন পরাশর কারখানায় ঘাম ফেলে 2 পয়সা জোগাড় করত, তখন তার স্ত্রী অমূল্যর সঙ্গে দিন যাপন করত। অমূল্য জানত বোকা বলদ পরাশর কখনোই সন্দেহ করবে না। সে কখনো দেখতে যাবে না তার বউয়ের সাজ সরঞ্জাম একটু বেড়ে গেছে আগের চাইতে। প্রমীলার গলার ছোট হার, ছোট কানের দুল, হাতের বালা দেখে প্রশ্ন করলে সে স্রেফ বলে দিত, এটা তো আমার বাপের বাড়ি থেকে দিয়েছে গো। আরে তুমি ভুলে গেলে নাকি? পরাশর তখন বোকা হয়েও চালাক সাজার চেষ্টা করে বলতো, না না, এই তো, এটা তো আমার পিসু, তো কি যেন ওই মাসি বা পিসির দেওয়া, তাই না? ব্যাস, কেল্লা ফতে। এভাবেই চলছিল দিনের পর দিন। কিন্তু কাল বিকেলে অমূল্য একটু বেশি মনোযোগ দিয়ে ফেলেছিল প্রেমে। এবার একটু বের হও পরাশর তখন না ডেকে ঘুমোচ্ছে। আর এদিকে পেছনের জানালা দিয়ে চলছিল তাদের প্রেম। মশার কামড় সহ্য করা এক্ষেত্রে খুব একটা বড় বাধা নয় অমূল্যর কাছে। হাসতে হাসতে সাপের কামড়ও খেয়ে নিতে সে রাজি। অল্প ছোঁয়াছুঁই আর মিষ্টি কথার আদান প্রদানে খুশি হতে অমূল্যর সন্ধে হয়ে গিয়েছিল। আর তারপরেই ঘটে গিয়েছিল সেই ঘটনা।
অমূল্য জলদি জলদি জঙ্গলের দিকে পা বাড়িয়েছিল। ওখান থেকে একটা শর্টকাট নিলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়া যায়, কিন্তু সেই পথে যে দাঁড়িয়ে আছে স্বয়ং মৃত্যুমান বিভীষিকা, সে কথা তার জানা ছিল না। একজন টুপি পরিহিত লোক আর একজন অত্যাশ্চর্য মহিলা, ব্যাস এই দুজনেই যথেষ্ট ছিল অমূল্যকে যমের দুয়ারে পাঠানোর জন্য। অমূল্যকে ছিঁড়ে টুকরো করে যখন ওরা মিহি মিহি করে শেষ করে দিচ্ছিল, তখন সে শুনেছিল একটা ছোট্ট শিশুর হালকা হালকা কান্নার আওয়াজ। ওর শরীর শিহরিত হয়ে গিয়েছিল সেই কান্না শুনে। শেষবেলায় শুধু ওটুকুই তার কানে থেকে গিয়েছিল। শ্মশানের কাজবাজ শেষ করে পরাশর ফিরে এলো তার বাড়িতে। প্রমীলা তখনও শুয়ে আছে দেখে নিশ্চিন্ত হল। শ্মশান থেকে ফিরে যা যা নিয়ম মানতে হয় সেসব সম্পন্ন করে প্রমীলার পাশে গিয়ে শুয়ে পড়ল। এদিকে প্রমীলার বুক দুরু দুরু করে কাঁপছে। পরাশর আর একটু খেয়াল করলে দেখতে পেত প্রমীলার বালিশ ভিজে রয়েছে তার চোখের জলে। পরপর এতগুলো মানুষ মারা গেল, এর মধ্যে কিছু একটা সিমিলারিটি পাচ্ছ কি? সিমিলারিটি কেমন বলুন তো স্যার? এই ধরো হারান আর জগাই, দুজনেই কালোর উপরে হলেও মুখশ্রী সুন্দর। তারপর ওপাড়ার সত্য, ফতেমা বিবির ছেলে সুলেমান, অটলবাবুর ছেলে পার্থ, সকলে একটা নির্দিষ্ট বয়সের ছেলে এবং সুন্দর দেখতে। আজ অবধি ওই পিশাচিনী কিন্তু কোনো খারাপ দেখতে, এই ধরো তোমার আমার মতো এরকম ছেলেকে অ্যাটাক করেনি। এর কারণ কি? তার মানে শুধু সুন্দর দেখতে, বয়স 25 থেকে 30-এর মধ্যে ছেলে পুলেদের সে মারছে, তাই তো? হ্যাঁ, হোয়াট ইফ সেই পিশাচ আসলে কাউকে খুঁজছে? কাউকে খুঁজছে? তার মানে পার্টিকুলার কাউকে খোঁজার জন্য সিরিয়াল কিলিং? এটাকে সিরিয়াল কিলিং না বলে বলো সিরিয়াল খিচুড়ি বানানো। দেহগুলোকে যেভাবে ধ্বংস করছে তাতে খিচুড়ি ছাড়া আর কিছু মাথায় এলো না। তা স্যার, তাহলে গ্রাম জুড়ে ঢোল পিটিয়ে দেব, সুন্দর দেখতে ছেলেরা বাইরে বেরোবে না? ওসব করো না, তোমার ঘাড় আর গাঁড় দুটোই আস্ত থাকবে না। স্যার এভাবে ভয় দেখিয়ে দিলেন, তাহলে কি করা যায়? ভাবতে দাও। থানার বড়বাবু টেবিলের উপর রাখা গ্লাস থেকে সামান্য জল নিয়ে নিজের ঘাড়ে দিলেন। তারপর মুখেও একটু বুলিয়ে নিলেন ভেজা হাত। গোফে তা দিয়ে আর টাকে হাত বুলিয়ে অনেকক্ষণ অনেক কিছু ভাবলেন। ওদিকে পরেশবাবু, যিনি বড়বাবুর ডান হাত, তিনিও বড়বাবুর দিকে তাকিয়ে রইলেন কিছু অদ্ভুত আইডিয়া পাওয়ার আশায়। তারপর সব ভেবেচিন্তে বড়বাবু রতন খাস্তগির বললেন, যা বুঝলাম, একবার গাঁয়ের বয়স্কদের সঙ্গে কথা বলা উচিত। একবার ভবানীবাবুর সাথে কথা বলি। মোড়লবাবু থাকতে উনি? ধরু ও একটা বালের মোড়ল, তার মধ্যে ওর এক্ষেত্রে একটা সফট কর্নার আছে। ভুলে যেও না, মোড়লের বাড়ির একজন কিন্তু পিশাচিনীর শিকার হয়েছিল। তাই বেশি ভাট না বকে চলো আমার সাথে। গত রাতে অমূল্যর ডেড বডি পাওয়ার পর তারা হয়তো কোথাও না কোথাও কিছু একটা খুঁজে পেয়েছেন। পরেশ তার স্প্লেন্ডারে স্টার্ট দিলে চলতে শুরু করলো গাড়িটা দুজনের ভার সামলে এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে। ভবানীবাবু বেকার লোক, একসময় পোস্ট অফিসে কাজ করতেন, এখন তার দেখা মেলে শুধু চায়ের দোকানে। সেখানেই ভদ্রলোক সারাদিন বসে সন্ধ্যার দিকে চুপচাপ ঘরে ঢুকে যান। আপাতত চায়ের দোকানেই তাকে পাওয়া যাবে। গাড়িখানা দোকানের সামনে থামিয়ে গট গট করে ঢুকে গেলেন রতনবাবু এবং পরেশবাবু। বেঞ্চিতে এই অবেলায় মাত্র 3 জন বসেছিলেন, সবার সামনে ভবানীবাবু। দোকানে আতঙ্কিত হয়ে বলল, স্যার, কিছু সমস্যা হয়েছে? না, কিছু সমস্যা না, আমাদের ভবানীবাবুর সাথে একটু কথা বলার ছিল। ভবানীবাবু অবাক হয়ে বললেন, আমার সাথে? কেন অফিসার? আছে একটা কারণ।
আপনি এই গাঁয়ের বয়স্ক ব্যক্তি, এই গ্রামের অতীত সম্পর্কে আপনি জানেন, সেজন্যই বলতে পারেন আপনার কাছে আসা। ও আচ্ছা, আপনার আগে বসুন। এই হারু, চেয়ার দে স্যারদের। অফিসার বসলেন চেয়ারে, বললেন, ভবানীবাবু, আপনি এই গ্রামের একজন রেসপেক্টেড সিনিয়র লোক। আপনার কি মনে হয় হঠাৎ করে গাঁয়ের এরকম মৃত্যুলীলার পিছনে কি থাকতে পারে? আপনি এটা আমায় প্রশ্ন করছেন? সকলেই তো জানেন আশা করি। হ্যাঁ, সে জানি, কিন্তু হাজার ওঝা তান্ত্রিক এসেও তো কিছুটি করতে পারল না। এই পিশাচিনী সম্পর্কে আপনি কি কিছু আলোকপাত করতে পারেন? এটা কিভাবে সম্ভব? এর সঙ্গে তো আমার এখনো সাক্ষাৎ হয়নি, আর তাছাড়া সেই ইচ্ছেও আমার নেই। এই পিশাচ কোনো বড় সড়ো পিশাচ হবে, ব্যাস এত দূরই আমার দৌড়। এইবার ভবানীবাবুকে নিজের সমস্ত সন্দেহের কথা খুলে বললেন অফিসার রতন। ভবানীবাবু অফিসারের সব কথা শুনলেন মন দিয়ে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুধু সুন্দর ছেলেদের প্রতি আকর্ষণ তো সব মেয়েদেরই আছে, সেখানে মেয়ে পিশাচি বা বাদ যাবে কেন? কিন্তু এভাবে মৃত্যু যদিও কখনো হতে শুনিনি। দেখুন, আপনি কিন্তু ঠাট্টা তামাশা করছেন। ভেবে দেখুন, একবার চেষ্টা করুন কিছু পুরনো কেস ভাবার। ভবানীবাবু এবার পুরো ব্যাপারটা ভাবতে লাগলেন। এর আগে এতটা মনোযোগ দিয়ে এই জিনিস তিনি ভাবেননি। একটা ছেলে আর একটা মেয়ে, এই দুজন ভূত মিলেই এতগুলো হত্যা করেছে এখনো অবধি। অফিসারের কথা যদি সঠিক হয়, তাহলে এই দুই ভূত কি কাউকে খুঁজছে? তাই জন্য ওরা পরপর হত্যা করে চলেছে কোনো মিল পেয়ে? আদতে এই মানুষগুলো তাদের দুজনের লক্ষ্য ছিলই না। অতীত ঘাঁটতে শুরু করলেন ভবানীবাবু নিজের মাথার ভেতর। খুঁটিয়ে খুঁটিয়ে সবকটা স্ক্যান্ডাল মনে করতে লাগলেন। একবার চায়ের পেয়ালা নিয়ে চুমুক দিলেন, আবার ভাবলেন। এমন সময় রতন দেখলেন ভবানীবাবু তড়াক করে লাফিয়ে ওঠায় তার গায়ে চা পড়ে গেল। ইন্সপেক্টর রতন জিজ্ঞেস করলেন, কি হলো? কিছু মনে পড়লো কি? পড়েছে, মনে পড়েছে। ইন্সপেক্টর, আপনারা মহাপাপ করেছেন, তারই উসুল দিতে হচ্ছে আজ গোটা গ্রামকে। ইন্সপেক্টরের যেন আরেকটু হলেই দম আটকে যাচ্ছিল। ঘাবড়ে গিয়ে তিনি বললেন, কি? আমরা মহাপাপ করেছি? কি পাপ করেছি আমরা? ঘোর পাপ, ঘোর পাপ করেছেন। আপনারা কি ভেবেছেন 3 মাস আগে চন্দনার ধর্ষণটা চাপা দিয়ে দেবেন? সেই কেস তো চললই না। কার থেকে টাকা নিয়ে কেস বন্ধ করলেন আপনারা? পুলিশ এবার সত্যি সত্যি ঘেমে গেলেন। পাশে বসা পরেশবাবু তো রুমাল বের করে মুছতে আরম্ভ করে দিয়েছেন। রতনবাবু বললেন, পুলিশের নামে এসব কুচ্ছা রটাবেন না। আপনি সিনিয়র মানুষ, এসব নোংরা কথা বলবেন না। তাই? তাহলে বলুন, কেন ওই কেসের কোনো গতি হলো না? আরে কোনো প্রমাণই তো পাওয়া গেল না। আর কিভাবে দোষী শাস্তি দেব? চন্দনা বলে যে মেয়েটা রেপ হয়েছিল, তার বর নিজেই 2 সপ্তাহের মধ্যে নতুন একটা বিয়ে করে নিল। আর ওর দাদা তো সুইসাইড করেছিল। 2 দাদা বোন মিলে যদি মরে যায়, তবে কি আর কেস নিয়ে লড়বে বলুন তো? কথাটা শেষ করে থেমে গেলেন ইন্সপেক্টর রতন। কপাল চাপড়ে বললেন, শিট, তাই তো। সেই বেশ্যাপাড়ার মেয়েটা বলেছিল একটা লোক আর একটা মেয়েকে দেখতে পেয়েছে ওরা। ছেলেটার মাথায় টুপির মতন কিছু একটা দেখতে পেয়েছিল। চন্দনার দাদা সুকান্ত মাথায় সবসময় একখানা টুপি পরে থাকতো, নিজের টাক মাথা লুকোনোর জন্য। সব মিলে যাচ্ছে ভবানীবাবু, সব মিলে যাচ্ছে। মিলবেই তো। এই ঘটনা পুরনো নয়, একেবারে নতুন কেস। চন্দনা, সুকান্ত, কাকে খুঁজছে অফিসার খাস্তগীর? রতন আর কথা না বলে সোজা চেয়ার ছেড়ে উঠে পড়েন। তারপর মাথায় টুপি পরে ভবানীবাবুর দিকে হাত জোর করে বলেন, আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। দরকার পড়লে আমরা আবার আপনার কাছে আসব। নমস্কার। বলে গট গট করে তিনি বেরিয়ে গেলেন দোকান ছেড়ে। চন্দনা, পরেশবাবু তাকে ফলো করে বেরিয়ে গেলেন। অফিসার খাস্তগীর দুজনে 2টো সিগারেট ধরিয়ে কিছুক্ষণ ফুঁকতে লাগলেন। রতনবাবু বললেন,
বুঝলে পরেশ, মহাজন সমাদ্দারের বাড়ি যেতেই হবে, নইলে এই গায়ের কেস থামানো যাবে না। স্যার, একটু রিস্কি হয়ে যাবে না ব্যাপারটা? রিস্ক তো প্রথমেই যা নিয়ে ফেলেছি, তাতে আর নতুন করে কি রিস্ক হবে? ওই সুধীর সমাদ্দার যে কোথায় লুকিয়ে রেখেছে রেপিসটাকে, তা কাক পক্ষে তো জানে না। একবার যদি ওই মালটাকে এখানে নিয়ে আসা যায় না, তাহলে এই গায়ের এই অবস্থা ঠিক করা যাবে। কিভাবে আনবেন স্যার? আরে দাঁড়াও, কিছু একটা ভাবছি। পরেশবাবুর বাইক থামল একটা 4 তলা বিলাসবহুল বাড়ির সামনে। হঠাৎ করে পুলিশের আগমন দেখে সুধীরবাবু চিন্তায় পড়ে গিয়েছিলেন। সারা জীবনে এত লোকের মেরে খেয়েছেন, কোথায় কি ঘাপলায় পুলিশ চলে আসে সেই ভয়ে সারাক্ষণ তটস্থ থাকেন ভদ্রলোক। ঘর থেকে বেরিয়ে অবাক কণ্ঠে বললেন, কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়িতে যে? হ্যাঁ সুধীরবাবু, আসতেই হলো একটা ব্যাপারে। আসলে চন্দনের কেসটা নিয়েই বলতে পারেন। ভদ্রলোকের বুকটা ধরাস করে উঠল। তিনি ওদের কাছাকাছি এসে বললেন, আস্তে আস্তে, এসব জোরে জোরে বলার মতো জিনিস নয়। ঘরে অনেক কাজের মেয়ে থাকে, আস্তে বলুন। আচ্ছা বেশ, শুনুন, চন্দনার কেসটা রিওপেন হতে চলেছে। সেখানে কিন্তু আপনার ছেলের বিপদ হতে পারে। রিওপেন? কেন? আপনাদের তো পয়সা দেওয়া হলো সব দাবিয়ে দেওয়ার জন্য, তারপরে আবার করে এসব কেন? কিচ্ছু করার নেই সুধীরবাবু। গাঁয়ে এইরকম পরপর মৃত্যু হওয়ায় ডিএসপি এসেছিলেন খোঁজ খবর করতে। তখন এই রিসেন্ট কেসটার সঙ্গে সঙ্গে আরও 2-4টে কেস দেখে তিনি সন্দেহ করেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি ওনাকে বোঝানোর, কিন্তু উনি উল্টে আমায় গালাগাল করলেন আর বললেন এগুলো আবার খোলা হবে। ঠিক তাই তো পরেশবাবু? পরেশবাবু রতনবাবুর কথায় কেবল ঘাড় নাড়িয়ে গেলেন। সুধীর সমাদ্দারের মুখ বুক একসঙ্গে শুকিয়ে আমসি হয়ে গেল। কি এক ভীষণ জ্বালায় যে পড়েছেন উনি। এখন কেস আবার করে ওপেন হলে যদি ছেলের কোনো বিপদ হয়। উনি তবুও বললেন, আমার ছেলের কোনো বিপদ হবে না তো? ওই সময় ব্যবসার টাকা আনতে গিয়েছিল, সেই সাক্ষী প্রমাণ আমি জোগাড় করে রেখেছি। আশা করি তার দরকার হবে না। তবে চায়ের দোকানে আপনার ছেলেকে নিয়ে কথা হচ্ছিল। চন্দনার মৃত্যুর পরপর ওভাবে হাফিস হয়ে যাওয়াটা কিন্তু অনেকেই ঠিক চোখে দেখছে না। কথাটা বেশ রহস্য করে বললেন রতন খাস্তগীর। সুধীরবাবু ভয় পেয়ে বললেন, তাহলে কি উপায়? ওরা যদি এই ব্যাপারটা ডিএসপি সাহেবকে বলে দেয়? যেতেই পারে। তাই আমি বলি কি, আপনার ছেলেকে এই পাড়ায় নিয়ে আসুন কিছুদিনের জন্য। কেসটা রিওপেন হোক, সেই ঘরেই থাকুক, মাঝে মধ্যে বেরোক, তাহলে লোকে সন্দেহ কম করবে। আর আপনার ছেলের মিথ্যে সাক্ষীর ব্যাপারটা তো আমি দেখে নেব। আপনি কোনো চিন্তা করবেন না, যতদিন আমি আছি। বলছেন? হ্যাঁ বলছি। এটাই বেস্ট হবে আমার কথা যদি শোনেন। ছেলে এখন যেখানে আছে সেখান থেকে নিয়ে আসুন, আর তারপর আবার সবটা থামাচাপা পড়ে গেলে ফেরত পাঠিয়ে দিন, ব্যাস। ঠিক আছে, আমি দেখছি। বেশ, আমরাও তবে চলি। না না, চা বিস্কুট কিছু খেয়ে যান। সেসব লাগবে না, কাজ আছে, চলি। বলে বেরিয়ে গেলেন পরেশবাবু আর রতনবাবু। দুজনের মুখেই ছোট করে হাসি ফুটেছে। রতন খাস্তগীর মনে মনে কৌতুক করে বললেন, দেখো বাছাধন মাধব, তোমার কি বড়টা বাজাই আমি। বেশ কয়েকদিন বাদের কথা। খুশির খবর একটা নয়, দুটো। তার মধ্যে একটি হলো পরাশর এখন কাজমুখী হয়েছে, আবার করে কারখানা যাচ্ছে সে। তার প্রাণাধিক প্রিয় বউ প্রমীলা বেঁচে গেছে এই যাত্রায়। বোকাশোকা পরাশর ধরতে পারেনি বউয়ের জারিজুরি। তবে প্রমীলা এখন বেশ ভয়ে থাকে। তার মনে এত ভয় জমেছে যে সে আর কোনো নতুন সম্পর্ক তো দূরের কথা, পরপুরুষের সঙ্গে কথা অবধি বলেনি অনেক দিন। কোথায় কিভাবে আবার ভুলচুক হয়ে যায় কে জানে। একটা জলজ্যান্ত ছেলে তার সঙ্গে প্রেম করতে এসে মারা গেল, এই ব্যাপারটা তার মনে বড্ড কষ্ট দেয় বই কি। দ্বিতীয় সুখবর হলো ত্রিপুরা থেকে লুকিয়ে লুকিয়ে একজন গুণধর ছেলে
গায়ে ফিরেছে, লুকিয়ে লুকিয়ে, কারণ সুধীরবাবু চাননি সকলে জানতে পারুক, তাই একেবারে ভোরবেলা তাকে ঘরে ঢুকিয়েছেন। ইন্সপেক্টর রতন অপরদিকে তৈরি তার শানিত বুদ্ধি নিয়ে। তিনি মাত্রাতিরিক্তভাবে নিশ্চিত তার কেস সফল হওয়া নিয়ে। একবার, শুধু একটি বার ওই ছেলেকে নিয়ে ফাঁকা জঙ্গলে ছেড়ে দিলেই গন্ধ শুঁকে শুঁকে ওর প্রাণ নিতে চলে আসবে চন্দনা। সে কথা উনি জানেন। দীর্ঘ 4-5 দিন হালকা হালকা করে বাড়ি থেকে বের হতে দেখা গেল মাধবকে। কেউ জিজ্ঞাসা করলে বলল, একটা কাজে গেছিলাম, বাবার মহাজনের কাজ, সেখান থেকেই ফিরছি। এই একটা মাত্র বুলি আওড়ানো ছাড়া আর কিছু করার উপায় ছিল না তার। তার বাবা যা শিখিয়ে দিয়েছে তাকে অবিকল তাই বলে যেতে হবে। ব্যাস, তাহলেই হবে। সুধীর সমাদ্দার দিন গুনছিলেন কেসটা আবার করে খোলার, কিন্তু রতন বলেছেন ডিএসপি এর মাঝে আরেকবার আসবেন, তখনই কেসটা নিয়ে কথাবার্তা হবে। আসলে সেই ঘটনা ঘটার আগেই ছেলেকে পুনরায় ত্রিপুরা পাঠিয়ে দিতে চান বুড়ো। এই বয়সে এত চিন্তা ভাবনা কি আর সয়? কি আর করা যাবে? এমন ছেলে জন্ম দিলে ভোগ তো করতেই হবে। মাধব কিন্তু আগের চাইতে এখন অনেকটা বেশি চুপচাপ হয়ে গেছে। হয়তো সেই সময়ের নারকীয় ঘটনা তার মনে একটা ভার সৃষ্টি করেছে। দুটো মানুষের মৃত্যু সে নিজের হাতে করেছে, আর 3 নম্বর মৃত্যু তার কাজের ফলে হয়েছে। এই ঘটনা এই গাঁয়ের ইতিহাসে অন্যতম নারকীয় ঘটনা। মাধব পুনরায় গ্রামে আসার 6 নম্বর দিন। আজ রাতের জন্য একটা খাসা প্ল্যান বানিয়েছেন অফিসার রতন খাস্তগীর। আজ রাতে ভূতের সাথে একটা ডিল করবেন তিনি। এর আগে অনেক গ্যাংস্টার, অনেক মহাজন, অনেক রাজনীতিবিদের সঙ্গে এসব করেছেন, কিন্তু এখন সোজাসুজি এই ইহলোকের বাইরে 2জন ক্লায়েন্ট। তারা কেমন মানুষ, থরি ভূত, সে সম্পর্কে তিনি জানেন না। যতটা জানেন তাতে নিশ্চিত পান থেকে চুন খসলে বুক থেকে হৃদয় খসতে বাধ্য। তবু ভদ্রলোক একটা অদ্ভুত ইন্টারেস্ট পেয়েছেন। তার ডান হাত পরেশবাবু যদিও অনেকটা ভীতু প্রকৃতির। তিনি সারাক্ষণ বলে যাচ্ছেন, স্যার কি দরকার এসব কাণ্ড করে? ওই ভোজ যদি আমাকে টসকে দেয়, আমার ফ্যামিলির পুরো গাঁড় মেরে দেবে স্যার। কিচ্ছু মারবে না পরেশ, তুমি আমার উপর বিশ্বাস রাখো। ওই সুধীর ভাইয়ের থেকে যেমন টাকা নিয়েছি তেমন ওর ছেলেকে ধরিয়ে দিয়ে পুণ্যও করব। পাপ পুণ্যের হিসেব কি আর গান্ধীজির কারেন্সিতে হয়? সেখানে ঘুষ চলে না, সেখানে চলে শুধু কর্ম, বুঝলে? পরেশ কি যে বুঝল সে নিজেও জানে না। তবে এটুকু বুঝল, আজ রাতে বেরোনোর আগে বউকে আর মেয়েকে বুকে জড়িয়ে ধরে চুমু খাবে একবার, যদি আর কখনো সে না ফেরে তাদের কাছে। তখন সন্ধে 7টা। চুপচাপ একলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি বছর 30-এর যুবক। শীর্ণ চেহারা, লালচে চোখ আর শুকনো ঠোঁট নিয়ে সে হেঁটে চলেছে রতন খাস্তগীরের বাড়ির দিকে। কেন যাচ্ছে তার কারণটা ওর নিজের কাছেও স্পষ্ট নয়, তবে একটা লোভ সে পেয়েছে। তাকে সেই লোভ দেখিয়েছে স্বয়ং বড়বাবু। রতন জানতেন কোন ওষুধে কোন রোগী জব্দ, আর সেই নির্দিষ্ট ওষুধই তিনি ব্যবহার করেছেন এক্ষেত্রেও। চন্দনা। শুধু একবার মাধবের কানে কানে ওই নামটা বলে দিয়েছেন তিনি, তাতেই কাজ হয়েছে। মাধবের 2 চোখে জ্বলে উঠেছে আগুন, কামের আগুন, চন্দনাকে ভোগ করার আগুন। সে ভুলে গেছে আগের সব কথা। এখন শুধুই তার চোখের সামনে ভাসছে চন্দনার মুখাবয়ব, আর কিচ্ছু না। পরেশবাবু চিৎকার করে বললেন, ওই তো, ওই যে এদিকেই আসছে মাধব। পরেশবাবুর হাত থেকে বাইনোকুলার খানি টেনে নিয়ে তাতে চোখ রাখলেন বড়বাবু। এই রাস্তা থেকেই ওকে পথ ভ্রষ্ট করে নিয়ে যেতে হবে
জঙ্গলের কাছে। নিজের আসল টার্গেটকে হাতের সামনে পেয়ে নিশ্চয়ই ছোবল মারবে পিশাচি। ব্যাস, তারপরেই গ্রাম পাবে শান্তি, আর রতনবাবু পাবেন যাবতীয় ঝুট ঝামেলা থেকে রেহাই। আস্তে আস্তে ওরা দুজন এগিয়ে গেলেন মাধবের কাছে। তাকে হাঁক দিয়ে বললেন, মাধব, এই মাধব, এদিকে এসো। মাধব তাদের কাছে এগিয়ে গেল। শোনো ভাই, চন্দনাকে তো আর এমনি এমনি পাবে না। এক কাজ করি, চলো আমরা সবাই মিলে পূব দিকের জঙ্গলের দিকে যাই, সেখানেই আমরা ওর দেখা পাবো। মাধব শুধু হাবলার মতো তাকিয়ে থাকে, কোনো প্রশ্ন করে না। সে বুঝতে পারছে কি পারছে না সেসব আর ভাবাভাবির মধ্যে যান না রতন। তিনি ওর কাঁধ ধরে এগিয়ে চলেন জঙ্গলের দিকে। এ কথা ও কথা বলতে শুরু করেন চন্দনার নামে। মাধব চুপচাপ নিরুত্তর হয়ে সবটা শোনে। ধীরে ধীরে ওরা তিনজন উপস্থিত হয় জঙ্গলের একদম সামনে। মজার কথা, এখান থেকেই কয়েকদিন আগে অমূল্যর দেহ পাওয়া গিয়েছিল। রতনবাবু বলেন, যাও যাও, ওদিকে এগিয়ে যাও। ওই জঙ্গলের মধ্যেই তুমি খুঁজে পাবে তোমার চন্দনাকে। ও এখন শুধুই তোমার। কামের নেশায় মত্ত মাধব এই কথা শুনে এগিয়ে যায় ওই জঙ্গলের ভেতরের অংশে। কোথায় দেখতে পাচ্ছে না তো। একবার পিছন ফেরে, তারপর রতনের থামস আপ দেখে আরো এগিয়ে যেতে থাকে। ঠিক এমন সময় একটা উড়ন্ত কিছু এসে ওকে জাপটে ধরে মাটিতে শুয়ে পড়ে। রতনবাবু আর পরেশবাবু তো এই দেখে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু তারপর থেমে গেলেন অবশেষে। ওরা দুজনে জঙ্গলের বাইরে থেকেই সবটা দেখতে লাগলেন। এবার ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা দুইজনের মধ্যে একজন উঠে দাঁড়ালো। না, এটা তো মাধব না, বরং এবার আস্তে আস্তে ধুলোবালি মেখে যে উঠে দাঁড়ালো সে মাধব। এইটা কে? কিরে, তুই এখানে কি করছিস? প্রশ্ন করল পরাশর। মাধব কিছু উত্তর করে না। তার চোখ এখনো লাল হয়ে আছে রাগে, উত্তেজনায়। এমন সময় হঠাৎ গাছের পাতার আড়াল থেকে রতন আর পরেশকে দেখতে পায় পরাশর। তারপর জিজ্ঞেস করে, কি ব্যাপার স্যার, আপনার এখানে এই সময়? এই রে, দেখতে পেয়ে গেল তাদের। বেশ গোপন একটা অভিসন্ধি ছিল ওদের, কিন্তু এখন লোক জানাজানি হয়ে গেল যে। রতনবাবু কিন্তু কিন্তু করে উত্তর করেন, আমরা তো এই সবে মাত্র এখানে এলাম। তুমি এখানে কি করছো অন্ধকারের মধ্যে? আমি আমার বউয়ের প্রেমিককে খুঁজতে এসেছিলাম স্যার। আমার বউয়ের চরিত্র ভালো নয় সে আমি টের পেয়েছি। ও হয়তো আমায় বোকা বলদ ভাবতে পারে, কিন্তু আমি অতটাও বোকা নয়। ওর পিঠে নখের আঁচড়, ঘাড়ে গলায় লাল লাল চাকা চাকা দাগ, সব তুই করেছিস মাধব, শুয়োরের বাচ্চা। তুই যতই লাটের ব্যাটা হোস না কেন, তোর গাঁর আমি আজ ভাঙবই। মাধব এদিকে কিছুই বুঝতে পারে না। সে এসেছিল কেবল চন্দনাকে ভোগ করতে। সেখানে পরাশর আর তার বউ কোত্থেকে এলো মাধব ক্যালকুলেট করতে পারে না। রতন খাস্তগির আর পরেশবাবুর মাথায় হাত। কিভাবে ব্যাপারটা সামলাবেন বুঝে উঠতে পারছেন না। ঠিক এমন সময় তাদের মনে হলো তারা বাদে আরও কেউ একজন উপস্থিত হয়েছে তাদের মধ্যে। একজন নয়, দুজন। কোনো একটা গাছের আড়ালে কিংবা গাছের উপরে কোথাও একটা ঘাপটি মেরে বসে রয়েছে সে। ওখানে উপস্থিত চারজনের শরীর সঙ্গে সঙ্গে ভারী হয়ে উঠল। অন্যান্য দিনের চাইতেও আজ প্রেতাত্মাকে বেশি অনুভব করা যাচ্ছে। তার শরীর থেকে শেষবারের মতো জ্যোতি ছড়িয়ে পড়ছে জঙ্গলের মধ্যে। একটা অসহ্য রেডিয়েশন যেন সকলের নাকে মুখে কানে পীড়া দিচ্ছে। মাধব এবার চোখের সামনে দেখতে পেল তাকে, তার চন্দনাকে। হ্যাঁ,
হাজার ভাগ সে নিশ্চিত এই তার চন্দনা। তার বহু অপেক্ষার মিলন উৎসব হবে আজ। হঠাৎ করেই ঝিমিয়ে থাকা মাধবের দেহে যেন প্রাণ শক্তি চড়াও হলো। সকলে দেখতে পেল গাছের ফাঁক থেকে এখন সামনে এসে দাঁড়িয়েছে সেই অবয়ব, যা দেখে এককালে শিউরে উঠেছিল জগাই এবং হারান। চন্দনার সাদা শাড়ি আর শুষ্ক রুক্ষ মুখ হলেও চোখ দুটো যেন কথা বলে। না না, কথা বলে না, সেই একজোড়া চোখ যেন শাসায়, হুমকি দেয়, রক্তারক্তি করে। মাধবের বুকটা শুকিয়ে এলো সেই চোখ দেখে। রতন খাস্তগিরের ঠোঁটের কোনায় হাসি ফোটে। তিনি যা চেয়েছিলেন তাই হতে চলেছে। চন্দনার বাম দিকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে আরেক অলৌকিক অবয়ব। সে যেন বনের একটা ইশারায় মুন্ডপাত করে দিতে পারে সকলের। কিন্তু চন্দনা সেসব চায় না। সে আস্তে আস্তে এগিয়ে আসে মাধবের দিকে। তারপর কর্কশ গলায় বলে, আমায় ভোগ করতে চাওয়ার ইচ্ছে এখনো আছে নাকি মাধবদা? সেদিন আমার বাচ্চাটাকে মেরে আমায় দর্শন করে খুন করেও তোমার শান্তি হয়নি? মাধব এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। সে মাটিতে পড়ে যায় আর অবাক কণ্ঠে বলতে থাকে, কি? আমি করেছি? না 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 না, তোর কোথাও ভুল হচ্ছে রে চন্দনা। আমি তো বাবার সুদ আনতে গেছিলাম, ব্যাস। সুদ? তুমি সুদ আনতে গেছিলে? এবার তোমার করা অপরাধ আমি সুদ সমেত ফেরত দেব। আমি তো শুধু তোমাকেই খুঁজে চলেছি এতদিন ধরে। খালি ভাবি এই বুঝি তোমায় পেলাম, কিন্তু তোমায় পাই না। কিন্তু যাদের পাই তাদের তোমায় ভেবে শেষ করি, ধ্বংস করি। আর এবারে গ্রামটা শান্তি পাবে গো মাধব দাদা। চন্দনার এই কথা বলা শেষ হলে একদল পোকামাকড়ের দল চন্দনার চোখ থেকে নির্গত হয়ে কিলবিল করে ছুটে গেল মাধবের দিকে। সরাসরি মাধবের নিম্নাঙ্গকে গন্তব্য করে তারা ছুট লাগালো। ওর প্যান্ট ফুঁড়ে এক অত্যাচার শুরু করে দিল পোকাগুলো। অন্ধকারেও বোঝা গেল গল গল করে রক্ত বেরোচ্ছে মাধবের প্যান্ট থেকে। মাধব চিৎকার করে উঠল, কিন্তু ওখানে উপস্থিত সকলে মাধবের সাহায্য করতে নিরুপায় এবং অনিচ্ছুক ছিল। এবার ধীরে ধীরে চন্দনা এগিয়ে গিয়ে মাধবের পেটের মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনলো তার নাড়ি ভুঁড়ি। সেই নাড়ি ভুঁড়ি মালার মতো করে তার গলায় জড়িয়ে দিল চন্দনা। মাধব আর আওয়াজ করতে পারে না। দুই হাত দিয়ে মাধবের মাথা দুভাগে ভাগ করে ফেলল সে। আর তারপর দাদার দিকে ইশারা করতে দাদা একখানি ইট এনে দিল তার হাতে। সেই ইটখানা সপ্তমে চড়িয়ে প্রকাণ্ড জোরের সঙ্গে মাধবের মাথায় বাড়ি মারল সে। মাধবের মাথাটা মাটিতে হাত পাঁচে গভীরে ঢুকে গেল। চন্দনা দাঁত চিপে বলল, এটা আমার কোলের ছেলেটার জন্য। রতন, পরেশ আর পরাশর তিনজনেই স্থির হয়ে আছেন। তাদের চোখের সামনে এক অদ্ভুত অলৌকিক জগতের নাটক চলছে। মাধব নিধন পর্ব শেষ হলে চন্দনা আর তার দাদা ওদের দিকে একবার তাকালো। ওদের তিনজনের পিলে চমকে গেল সেই দৃষ্টিতে। তবে সেই দৃষ্টিতে আর খুনের আভাস নেই। সেখানে এখন শুধু বিরাজ করছে প্রতিশোধের শান্তি। কিছু পথ হেঁটে গিয়ে দুই আত্মা যেন মিলিয়ে গেল গাছের মধ্যেই। এবার ওরা শান্তি পেয়েছে। রতনবাবু বললেন, যাক, আজকের মিশন সাকসেসফুল হলো। তবে
শান্তি। কিন্তু সকলের মধ্যে পরাশর আবার বলদ বনে গেল। সে বোকার মতো করে বলল, কিন্তু স্যার এসব কি হলো? আপনারা মাধবকে মারলেন কেন? কি আমরা মাধবকে মেরেছি? তুমি এই বুঝলে? ওই পিশাচিনি তো মাধব আর তোমায় মেরেছে, আর তারপর তোমাদের দেহটা এই জঙ্গলে ফেলে রেখে চলে গেছে, বুঝলে? পরাশর অবাক হয়ে বলল, কি কি বললেন? পরাশর কথা শেষ করতে না করতেই তার মাথায় ধেয়ে এলো একটা ইট। সেই ইটের জখমে রক্তপাত হয়ে মাটিতে পড়ে গেল সে। পিছন থেকে তখন ফিক ফিক করে হাসি দেখা যায় পরেশ বাবুর। তিনি শয়তানি হাসি হেসে বললেন, এবার মিশন সাকসেসফুল স্যার। পরদিন সকালে দুটো ডেড বডি উদ্ধার হলো জঙ্গলের মুখ থেকে। পরাশর এবং মাধবের দেহ। মহাজন সুধীর সমাদ্দার থম মেরে বসে রয়েছেন সকাল থেকে। যে ছেলেকে বাঁচানোর জন্য সবচেয়ে কঠিনতম জিনিসের সঙ্গে তিনি আপোষ করেছেন, আজ সেই কিনা মৃত। পরাশরের স্ত্রী প্রমীলা সকাল থেকে অনেক কান্নাকাটি করলেও থেমে গেল একটা জিনিসে। গা গুলানো বমি বমি ভাব ছিল কদিন ধরেই, তবে আজ পরশুদিন বাজার থেকে আনা প্রেগনেন্সি কিটের ব্যবহার করতে বাধ্য হলো সে। আর তাতেই বদলে গেল তার জীবনের সমস্ত সমীকরণ। যে সকালে বরের মৃত্যুর খবর সে পেয়েছে, সেই সকালেই আরেকজনের আগমনের খবরও তার হাতে জল জল করছে। শাখা পলা ভাঙার সময়, সিঁদুর তোলার সময়ে সে একটুও টু শব্দ করল না, বরং তাকে ঘিরে থাকা সকলে বড্ড উতলা হয়ে রইল। প্রমীলার মনে পড়ে গেল ঘাম গায়ে পরাশরের গন্ধ, তার কোলে মাথা দিয়ে সুবোধ বালকের মতো ঘুমিয়ে পড়া, তার গালে মিষ্টি করে চুমু এঁকে দেওয়া, সব সব। কিন্তু তারপরেও সবচেয়ে বড় যে চিন্তা তার কপালে ফুটে উঠল, তাকে সে কিছুতেই এড়িয়ে যেতে পারছে না। তার পেটে যে আসছে, সে কার? পরাশরের নাকি অমূল্যর? চুপচাপ নিশিথিনে হেঁটে যায় সন্ধে, চুল ছেড়ে হাঁটু নিচে রজনীর গন্ধে। মন যায় মেতে আর চোখ হয় অন্ধ, মরদেরা ঘরে থাকে কাজ বাজ বন্ধ, কাজ বাজ বন্ধ, কাজ বাজ বন্ধ। শুনছিলেন রাজেশ্বরী রায়ের কলমে লিপসা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। মুখ্য ভূমিকায় বর্ণালী, তনুশ্রী, সৌরভ সাহা, সৌমিক, সৌরভ রায়, দিব্যেন্দু গোস্বামী, শ্রীরূপ, প্রিয়নাথ মুখোপাধ্যায়, তিতম এবং অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং এরকম আরও গল্প পেতে গেলে কমেন্ট করে জানান যে আপনারা কোথা থেকে শুনছেন এবং ঠিক কী ধরনের গল্প চাইছেন আমাদের কাছ থেকে। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।